খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফলতায় জাহাঙ্গীরের স্ত্রীর উগ্র বাহিনীকে করা দাবায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর, থানায় হামলাকারীদের সম্পত্তি নিলাম করবে বিজেপি সরকার। জনতার বিপুল সাড়ায় বাড়ল জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, কোন মামলায়? ভবানীপুর মামলা নিয়ে মমতা দিলীপের উত্তপ্ত বাকযুদ্ধ। কেউ ঘুণাক্ষরেও টের পাননি, হকার উচ্ছেদের প্রতিবাদে ধর্মতলার রাস্তায় তৃণমূল নেত্রী মমতা। এক গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রী, আমেরিকায় নেটপাড়ায় তোলপাড়। ডলারের নিচে ক্রুড তেলের দাম, পেট্রোল ডিজেলের দামও কি ঝুপ করে কমবে? রেলকে বিকল্প জায়গা জানাতে হবে, হকার উচ্ছেদ মামলায় বিরাট নির্দেশ দিল হাইকোর্ট। সমুদ্রে ভেসে যাচ্ছিলেন বৃদ্ধ, বাঁচাতে ঝাঁপালেন স্থানীয়রা, উদ্ধারের পরেই ঘটল অদ্ভুত কাণ্ড, ভাইরাল ভিডিও। রাম মন্দিরে কোটি টাকার দুর্নীতি, সবাই চোর দাবি করে বোমা ফাটালেন খোদ বিজেপি নেতা। ফলতা উত্তপ্ত, এবার জাহাঙ্গীরের স্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি শুভেন্দুর। বিরাট কমল অপরিশোধিত তেলের দাম, তাল মিলিয়ে কমল কি আজ পেট্রোল ও ডিজেলের দাম? কলকাতায় আজকের রেট। নেতাদের উপর একের পর এক ডিম হামলা, শেষমেশ আদালতে গড়ালো বিতর্ক, মামলায় জুড়ল কুণাল ঘোষের নাম। বৈঠক রাহুল অভিষেকের, তৃণমূলের কংগ্রেসে মিশে যাওয়ার জল্পনা তুঙ্গে। সাংসদ কিনতে 50 কোটি করে খরচ করছে বিজেপি, টোপ প্রাইভেট জেটেও, ভাঙনের জল্পনার মধ্যে দাবি উদ্ভবের। যোগ দিবসের আগে ঝাঁটা হাতে মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু ইন্টারভিউর মাধ্যমে কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি, বাংলার চাকরি প্রার্থীরা আজই আবেদন করুন, কারা যোগ্য, বয়স সীমা বিশদে জানুন। জাহাঙ্গীর অনুগামীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম, হামলাকারীদের একজনও যেন বাড়িতে না থাকে, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। স্বামীকে ছাড়াতে থানায় হামলা করা, এবার মুখ্যমন্ত্রী শুভেন্দুর নজরে জাহাঙ্গীরের স্ত্রী, বড় অ্যাকশন শুরু। বাড়িতে স্মার্ট মিটার বসছে, সামান্য ভুলেই খরচ হতে পারে হাজার হাজার টাকা, এগুলো না জানলে বিপদে পড়বেন। দিল্লিতে নির্মলার সঙ্গে বৈঠক অর্থমন্ত্রীর সফরের, এদিকে শুভেন্দু হিন্ট দিয়ে বললেন, থাক এখনই কিছু বলবো না, বাজেটে কিছু বড় চমক। রাজ্য সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, স্বস্তিতে হাজার হাজার চাকরি প্রার্থী। পারিবারিক আয় কত হলে মিলবে যুবশক্তি প্রকল্পের 3000 টাকা? ফর্ম তোলার আগে জেনে নিন আসল নিয়ম। ঋতব্রতই কি বিরোধী দলনেতা? বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শুরুর আগেই ফয়সালা করবে হাইকোর্ট। পুলিশের ঋত গৌরব ফেরাতে প্রশিক্ষণের জোর, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আরআরইউ এর সঙ্গে এমওইউ স্বাক্ষর রাজ্যের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ফলতায় জাহাঙ্গীরের স্ত্রীর উগ্র বাহিনীকে করা দাবাই মুখ্যমন্ত্রী শুভেন্দুর, থানায় হামলাকারীদের সম্পত্তি নিলাম করবে বিজেপি সরকার। প্রিয় বন্ধু, মিডিয়া রিপোর্ট। দক্ষিণ 24 পরগনার ফলতায় আইনের শাসন কায়েম রাখতে এবং পূর্বতন জমানার মাফিয়ারাজ চিরতরে খতম করতে এবার কার্যত রুদ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই কুখ্যাত জাহাঙ্গীর এবং তার স্ত্রীর উগ্র বাহিনীর নেতৃত্বে ফলতা থানায় যে তাণ্ডব চালানো হয়েছে তার 24 ঘন্টার মধ্যে আজ ফলতা জনকল্যাণ শিবিরে থেকে অপরাধীদের মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়ার মতো হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, এখানে কোনো ব্যক্তিতন্ত্র বা শাসকের পকেট আইন চলবে না। যত বড় মাফিয়া ডন হোক, রাজ্য সরকার তাকে এমন শিক্ষা দেবে যাতে কোনোদিন ছাড় না পায়। গতকাল ফলতায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর পরিকল্পিতভাবে চড়াও হয়েছিল একটি বিশেষ উগ্র গোষ্ঠী। কুখ্যাত জাহাঙ্গীরের স্ত্রীর উগ্র বাহিনীর নেতৃত্বে কার্যত থানা ঘেরাও করে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং জেল ভাঙার চেষ্টা চলে। বাংলায় যখন বিজেপি শাসন ফেরানোর লড়াই চলছে, তখন এই ধরনের দুষ্কৃতী তাণ্ডবকে কোনোভাবেই রেয়াত করতে রাজি নন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সিসিটিভি এবং ভিডিও ফুটেজে যাদেরই থানায় হামলা করতে দেখা গিয়েছে তাদের কাউকেই যেন ছেড়ে কথা না বলা হয়। ভারতীয় ন্যায় সংহিতার রাষ্ট্রবিরোধী ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু জেল খাটানোই নয়,
অপরাধীদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ধাঁচেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, যারা হামলা করেছে তাদের সম্পত্তি নিলামের কাজও সরকার করবে। অর্থাৎ সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা চালালে এবার অপরাধীদের ঘটিবাটি বিক্রি করে জরিমানা আদায় করবে এই ডাবল ইঞ্জিন সরকার। একই সঙ্গে সাধারণ মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, ফলতায় গুন্ডামি এবং মাফিয়ারা চিরতরে বন্ধ করা হয়েছে। তবে সাধারণ মানুষ যেন নিজের হাতে আইন তুলে না নেন। প্রশাসন তার নিজের গতিতে কাজ করবে এবং অপরাধীদের এমন শিক্ষা দেবে যা আগামী দিনে দৃষ্টান্ত হতে হবে। রাজনৈতিক মহলের মতে জাহাঙ্গীরের মতো সমাজ বিরোধীদের মদতপুষ্ট বাহিনীকে এই কড়া বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে রাজ্যের নতুন বিজেপি সরকারে কোনো অপরাধী বা তাদের পরিবারের তোলাবাজি গুন্ডামি বরদাস্ত করা হবে না। জনতার বিপুল সাড়ায় বাড়ল জনকল্যাণ শিবিরের সময়সীমা। ফলতা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের বিপুল সাড়া। কোথাও দীর্ঘ লাইন, কোথাও সকাল থেকেই ভিড় আবেদনকারীদের। সেই পরিস্থিতি মাথায় রেখে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতার জনকল্যাণ শিবিরে গিয়ে তিনি জানান, বুধবার নয় বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই শিবির। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ফলতার জনকল্যাণ শিবিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। শিবিরে সাধারণ মানুষের ভিড় দেখে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু। বলেন, এত কম সময়ে রাজ্যের প্রান্তিক এলাকায় শিবির করা যায়নি। লম্বা লাইন রয়েছে শিবিরগুলোতে। আপনারা আবেদন করুন, সরকার সাহায্য করবে। জনসাধারণের কথা মাথায় রেখে আগামীকাল পর্যন্ত এই শিবির চলবে। মুখ্যমন্ত্রী জানান, জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনা সহ মোট 54টি জনমুখী প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছে। তার বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা যাতে যোগ্য মানুষদের কাছে সরাসরি পৌঁছায় সেটাই সরকারের লক্ষ্য। শুভেন্দু বলেন, সরকার পরিষেবা দিতে বদ্ধপরিকর। আপনারা আবেদন করুন, বিন্দুমাত্র বিচলিত হবেন না। যোগ্য প্রাপকরা সাহায্য পাবেন। উল্লেখ্য, রাজ্য জুড়ে প্রায় 1100টি জনকল্যাণ শিবির শুরু হয়েছে। প্রথমে 15 জুন থেকে 17 জুন পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবির চালানোর কথা ঘোষণা করা হয়েছিল। তবে মানুষের ভিড় ও আবেদনকারীদের আগ্রহ দেখে সময়সীমা আরও একদিন বাড়ানো হলো। ফলে বৃহস্পতিবারও বিভিন্ন শিবিরে আবেদন জমা দেওয়া হবে। ফলতার শিবির থেকে অন্নপূর্ণা যোজনার নিয়ম নিয়েও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যাদের সন্তান সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সরকারি অনুমোদন থাকলে মিলবে 3000 টাকা। অনুমোদন না থাকলে সেই সুবিধা মিলবে না। এই নিয়মের কারণ ব্যাখ্যা করে শুভেন্দু অধিকারী জানান, সরকার চায় প্রকৃত প্রাপকরাই এই অনুদান পান। প্রকল্পের সুবিধা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় এবং কোনো রকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতেই এই কড়াকড়ি বলে জানান তিনি। জনকল্যাণ শিবিরের সময়সীমা বাড়ানোর স্বস্তি পেয়েছেন বহু আবেদনকারী। প্রশাসনের দাবি, নথি যাচাইয়ের পর ধাপে ধাপে যোগ্য প্রাপকদের প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ফলতা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্য জুড়ে শিবিরগুলির কাজকে আরও গতি দেবে বলেই মনে করা হচ্ছে। ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। কোন মামলায় গ্রেপ্তার? তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ বুধবার পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গ নিয়ে যাওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ভোট পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়নকে গ্রেপ্তার করা হয়েছে। 2011 সালের বিধানসভা ও 2024 সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসা ছাড়াও তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। পুলিশের আরেকটি সূত্রে খবর, আর্থিক তছরূপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। যদিও এটি একটি পুরনো মামলা, পুলিশ সূত্রে খবর দিনহাটা থেকে তাকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন বিধায়ক। গ্রেপ্তারের পরেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ আদালতে পেশ করে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহারে। আজই প্রাক্তন মন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাবে পুলিশ। গত 4ই মে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে হেরে যাওয়ার পরে কোচবিহার ছেড়ে চলে যান উদয়ন গুহ। তারপর থেকে তিনি থাকছিলেন কলকাতাতেই। উত্তরবঙ্গের রাজনীতিতে উদয়ন গুহ এক অতি পরিচিত ও প্রভাবশালী নাম। ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই উত্তরবঙ্গে দলের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। তবে রাজনীতির পাশাপাশি তার বিতর্কিত ও কড়া মন্তব্য বারবার দলের অস্বস্তি বাড়িয়েছে। উদয়ন গুহের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উস্কানিমূলক মন্তব্য, মারধর এবং নির্বাচনী হিংসায় প্ররোচনা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। সূত্রের খবর, দিনহাটা থানার একটি পুরনো ও সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কোন মামলার জেরে এই গ্রেপ্তারি তা নিয়ে এখনও জেলা
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর উদয়ন দাবি করেন যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় আগাম জামিন নেওয়া হয়েছে তার। পুলিশ বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ভবানীপুর মামলা নিয়ে মমতা দিলীপের উত্তপ্ত বাকযুদ্ধ। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার তিনি দাবি করেন তৃণমূল নেত্রী পরাজয় মেনে নিতে পারছেন না এবং এই আইনি পদক্ষেপ তার রাজনৈতিক হতাশারই বহিঃপ্রকাশ। শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হওয়ার পর মমতার এমন আচরণকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল সুপ্রিমোর হাবভাব দেখে মনে হচ্ছে রাজ্যে এখনও নির্বাচন পর্ব চলছে। গত নির্বাচনে শুভেন্দু অধিকারী 73,917 ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় 58,812 ভোট পিছিয়ে ছিলেন। নির্বাচনী মামলার পাশাপাশি শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও সরব হয়েছেন দিলীপ ঘোষ। লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদারের আনা অসদাচার ও নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ নিয়ে তিনি দাবি করেন দলের অন্দরে ক্ষোভ থাকলেও কল্যাণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী পরাজয়ের আইনি লড়াই এবং দলের শীর্ষ স্তরের এই প্রকাশ বিবাদ তৃণমূলের সাংগঠনিক ভাবমূর্তিতে জনসাধারণের সামনে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। সকালে দলের কয়েকজন নেতাকে জানিয়েছিলেন হকারদের সঙ্গে তিনি ফের কথা বলতে চান। জানিয়েছিলেন পুনর্বাসন না দিয়ে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে তাদের পাশে থাকার বার্তা দিতে হবে। কোথায় যাবেন তেমন আগাম খবর তিনি দেননি। বুধবার বিকাল 3:30-এর একটু পরে তিনি কালীঘাটের বাড়ি থেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে তিনি বের হন। চলে আসেন ধর্মতলা। কলকাতার রাজপথে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভিড় জমে। হকার উচ্ছেদের প্রতিবাদে এর আগেও পথে নামে তৃণমূল কংগ্রেস। দাবি ছিল উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই। শিয়ালদহ প্রাচী সিনেমা অবস্থান বিক্ষোভ করেন দলের নেতারা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানব না, মানুষের পেটে লাথি মারা যাবে না। অবস্থানে অংশ নিয়েছিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সহ শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। বিধানসভায় হকার উচ্ছেদ এবং ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় প্রতিবাদে বিধায়কদের বিক্ষোভ কর্মসূচিতে বসার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফল প্রকাশের পর দলীয় বিধায়কদের নিয়ে ডাকা প্রথম কর্মসূচিতেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এদিন সেই কর্মসূচিতেই অনুপস্থিত ছিলেন তৃণমূলের অর্ধেকের বেশি বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে পুরনো তৃণমূল ভবন সংস্কারের জন্য বন্ধ। রাজ্যে ক্ষমতাচ্যুত হতেই ভাড়া নেওয়া তৃণমূল ভবনও হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের সদর দপ্তরের কাজ কোথা থেকে চলবে তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনিতেই দলের ভিতরে বিদ্রোহ এবং ভাঙনের সমস্যায় দিশেহারা তৃণমূল নেতৃত্বের দুশ্চিন্তা বাড়িয়েছে দলের ঠিকানাহীন অবস্থা। বাইপাসের ধারে 36G তফসিয়া রোডে পুরনো তৃণমূল ভবন। 2021 সালে তৃণমূল বিধানসভা জিতে ক্ষমতায় ফেরার পরে দলের সদর দপ্তর সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু হয় 7তলা ভবন তৈরির কাজ। বিকল্প হিসেবেই বাইপাসের ধারেই মেট্রোপলিটন এলাকায় একটি বহুতলা ভাড়া নেওয়া হয়। সেই বাড়ি থেকেই চলছিল তৃণমূলের যাবতীয় কাজকর্ম। বলিউডের মিস্টার পারফরমেন্স শিট আমির খান বরাবরই তার ব্যক্তিগত জীবন ও সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকেন। আগামী জুলাই মাসে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ষষ্ঠর্ধ এই সুপারস্টার। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই নিজের অতীত ও বর্তমানকে এক সুতোয় বেঁধে আবার সংবাদ শিরোনামে এলেন তিনি। সম্প্রতি এক পার্টি থেকে বেরোনোর সময় আমির খানের গাড়িতে তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটকে একসঙ্গে দেখা গেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর চর্চা চলছে। একই গাড়িতে অতীত ও বর্তমান। কালজয়ী চলচ্চিত্র লাগান এর 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছেলে আজাদকে নিয়ে হাজির হয়েছিলেন কিরণ রাও। একই অনুষ্ঠানে আমিরের হাত ধরে উপস্থিত হন তার হবু স্ত্রী গৌরী স্প্র্যাট। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পাপারজিদের ক্যামেরায় ধরা পড়ে এক নজিরবিহীন দৃশ্য। দেখা যায় আমিরের গাড়ির পেছনের আসনে পাশাপাশি বসে গল্প করছেন কিরণ ও গৌরী, আর তাদের মাঝখানে বসে আছে সন্তান আজাদ। আমির খান নিজে বসেছিলেন সামনের আসনে। এই বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলির ফ্রেমটি মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। নেট দুনিয়ার মিশ্র প্রতিক্রিয়া ও প্রভাব। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমির খানের এই গভীর বন্ধুত্ব এবং হবু স্ত্রীর সঙ্গে তাদের সহজ সমীকরণ দেখে নেটিজেনদের একাংশ যেমন প্রশংসায় পঞ্চমুখ, তেমনই অন্য অংশ বিদ্রুপ করতেও ছাড়েননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ রসিকতা করে লিখছেন, এটাই তো আমিরই ক্যারিশমা।
আবার অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে মন্তব্য করছেন যে বিচ্ছেদের পরও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা সম্ভব। আগামী 5ই জুলাই নিজের বাসভবনে গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আমির খান। আর তার আগেই এই ঘটনা বলিউডের আধুনিক পরিবারের সম্পর্কের এক নতুন বার্তা দিচ্ছে।